দেখি না, কিন্তু যখন আমি জানতে পারলাম যে ডিবির পক্ষ থেকে ডিটেকটিভ, ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না। কারো ডিবি হারুনকে নিয়ে এবার কথা বললেন ব্যারিস্টার সুমন। আজকের ভিডিওতে দেখানো হবে কোঠা আন্দোলনের শিক্ষার্থীদেরকে নিয়ে কি বললেন ডিবি হারুন, আর তাকে নিয়ে কি বললেন ব্যারিস্টার সুমন। তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা দেখব ডিবি হারুনের বক্তব্য, তারপরে চলে যাব আমরা ব্যারিস্টার সুমনের কাছে। আমরা যাদেরকে গ্রেফতার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে, তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে, আপনাদের আমরা সেটা করেছি। আমার মনে করি এখানে অন্যান্য জামাত শিবির চক্রের গ্রুপ থাকতে পারে, সেখানে বিভিন্ন চক্র থাকতে পারে। আমরা কিন্তু বিভিন্ন নিয়ে আসছি রিমান্ডে, আমরা তারেককে নিয়ে আসছি, আমরা একে সবাইকে নিয়ে আসবো। আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে, তারা অতীতেও সফল হয় নাই, এখনো সফল হবে না, ভবিষ্যতে সফল হবে। আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন একে আমরা অনেককেই গ্রেফতার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরো যাদের নাম আমরা পেয়েছি। আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি। আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝুলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল, আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ, তাদের বস যারা হুকুম দিয়েছে, সকলের নাম আমরা পেয়েছি। সকলেই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে, তারা কিন্তু স্বীকার করছে। আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কোঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড়তে পারেন, আপনারা তো ছাড়তে পারেন। যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারা তাদেরকে ধরার এখতিয়ার আপনাদের আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকম ভাবে সব জায়গায় বুঝতে চেষ্টা করছে তাদেরকে গ্রেফতার করা, আপনাদের কাছে যদি সচেতন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে তথ্য থাকে, এই সকল অপরাধীরা, এই দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবলীলা চালিয়েছিল, তাদের নাম নাম্বারটা আপনারা প্রকাশ্যে না পারেন করে দিয়ে আপনারা পারলে ধরে আমরা এদেরকে সকলে মিলেই প্রতিহত করব। সাংবাদিক সাঈদকে আপনারা গ্রেফতার করেছেন, সেও কি বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চেষ্টা করেছিল? আমরা তদন্ত করছি। আরেকটা বিষয় বলি যে আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি, সেফটি এবং সিকিউরিটির স্বার্থে, আমি এটাও বলবো, আমরা আগে যেমন বলেছি যে আমরা টিভিতে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমি তাই তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমরা তার পরিবারের কাছে অনুরোধ করবো, দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবারের জন্য নিশ্চিত থেকে সেটা আমরা তাদের কাজ করতে চাই। এই নিয়ে কোনো চিন্তা নাই। একাত্তরে আমরা দেখেছি যে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করত এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম যে দেশটা আমরা রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। যদি থাকে
তাহলে আবার মোবাইলটা চেক করে, রাস্তাঘাটেও এটা করে। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? মোবাইল চেক করার রাইট তো কারো নাই। ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোজা লুক্সেমবার্গ, তার একটা ডায়েরি আছে, কই নাৎসিরা পর্যন্ত সেটা চেক করে নাই। তো সেই ধরনের আমার দেশে ইভেন জুলিয়াস ফুসিক ফাঁসির মঞ্চ থেকে লেটার অফ গ্যালোজ, সেখানেও কিন্তু তারা এই সুবিধাগুলো পেয়েছিলেন। আজকে বাংলাদেশে এই আইটি ইনফরমেশন টেকনোলজির যুগে আমার মোবাইল চেক করবে যে কেউ, আমার ডায়েরি চেক করবে যে কেউ, আমার প্যান্ট চেক করবে যে কেউ, এই অধিকার তো কাউকে দেওয়া হয় না। স্পেসিফিক যদি কোনো এলিগেশন থাকে, হ্যাঁ আমার বিরুদ্ধে সেটা দিবে, থানায় ডায়েরি করবে এবং গ্রেপ্তার করবে। তো এইটার তো কোনো নেই। এবং এইখানে অ্যাপেলেট ডিভিশনের 54 এবং 167 রিমান্ড এবং 54 গ্রেপ্তার নিয়ে একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবে। এবং এইটাই ছিল আমার সাবমিশন। প্রশ্ন তুলেছে যে খাওয়ানোর পরে নিয়ে আবার ছবি তোলা হয়, কি বলেছে বলতে চাইছে হাইকোর্ট? সেটা বলছে যে এইগুলো ফান। এটা খোকন কি বলছে এক্স্যাক্টলি? ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটা ই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। কালকে সরকার একটা এফিডেভিট ইন অপোজিশন দেবে, আর আমরা একটু কারেকশন করে দিচ্ছি। এবং হ্যাবিয়াস কর্পাসে, হ্যাঁ আমরা চেয়েছি যে এই 6 জনের মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। অল সর্টস অফ ইলিগাল ডিটেনশন আইদার কোর্টে প্রডিউস করবে অথবা রিলিজ কোর্টে প্রডিউস করবে অর রিলিজ করবে। আমরা বলছি যে লাইভ গান শুট যাতে কোনো স্টুডেন্টের উপর যাতে না হয়। এনাফ ইজ এনাফ। অনেক প্রাণ ঝরেছে, অনেক ইভেন ট্রমাটাইজড হয়ে গেছে। আমরা চাচ্ছি সর্বমহলে একটা শান্তিপূর্ণ অবস্থান বিরাজিত হবে এবং এখানে নিরীহ ছাত্র 16, 17, 18 বছরের এই ছেলেগুলো যাতে কোনো বুলেট বিদ্ধ হয়ে আর যাতে কবরে শায়িত না হয়, আর যাতে হাসপাতালের মর্গে না যায়, এই ব্যাপারে হাইকোর্ট সর্বোচ্চ আদালত যে প্রোটেকশন এখন খুবই জরুরি। আপনার হাইকোর্টের অ্যাম্পল পাওয়ার আছে প্রোটেকশনের ক্ষেত্রে, ডাইরেকশনের ক্ষেত্রে, ওইটাই চাওয়া হয়। আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর ইভেন পাকিস্তান আমল 47 থেকে এই পর্যন্ত 71 বাদে আর কখনো এই স্বল্প সময়ে এতগুলো তরুণ আত্মাহুতি দিয়েছে কিনা, এইটা ইতিহাসে। আমিও কিন্তু ছাত্রলীগ করতাম, আমিও কিন্তু 71-এ গুলি খেয়েছি বা হাঁটুতে। কিন্তু এই দুরবস্থা দেশের, এটা কিন্তু কাম্য নয়, কারোরই নয়। কালকে যে আমাকে না করে আপনাকে করবে তার তো কোনো নিরাপত্তা নেই। আমরা জনগণের শান্তি, নিরাপত্তা এটা নিশ্চিত চাই 72-এর সংবিধানের প্রেক্ষাপটে। এবং উচ্চ আদালতের অ্যাপেক্স কোর্টের যে সিদ্ধান্ত যেটা আছে, সেই সিদ্ধান্ত যাতে তারা মানে, আর্টিকেল 111 অনুযায়ী সেই সিদ্ধান্ত মানতে। এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কার উপরই কোনো অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণে তারা তাদের যে আন্দোলন তারা
প্রত্যাহার করে নিয়েছে। 2700 বেশি আসামি বিএনপি, এগুলো নিয়ে মানুষের খুব বেশি কনসার্ন না, কিন্তু এই 6 জন কিন্তু অনেক বেশি কনসার্ন। কতদিন আর হেফাজতে রাখবেন সেই বিষয়টা ওটা আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে, যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। ঢাকার কয়েকটি জায়গায় আজকে বিক্ষোভের চেষ্টা করা হচ্ছে, আপনাদের এই বিষয়টি কি আপনাদের নজরে আছে যে পান্থপথে এবং গ্রিন রোডে আজকে বিক্ষোভের চেষ্টা করা, আপনাদের বিষয়টি নজরে আছে কি? না, আমরা প্রত্যেকটা মানুষের তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা মানে কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি বাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, আমরা তো তাদেরকে আসলে এই বিষয়ে আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না, তাহলে তারা ধ্বংসাত্মকমূলক, যারা ধ্বংসাত্মকমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড়বে না। কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা আমার দেশের জনগণ, তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে, আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল, তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠি চার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে, তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, কোনো প্রমাণ তারা রাখবেন না, কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়, প্রমাণ পৌঁছে যায়। আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে, ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে 6 জনকে ডিবি অফিসে রাখা হয়েছে, তারা সেখানে বন্দী। তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে, ছাত্ররা সেটি বলেছেন। এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না, তারা সেটি বলেছেন। আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে, যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাবার দাবার ছবিও, খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয়, তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয়, কোন আইনে, আদালতে আমরা এই প্রশ্ন করেছি। আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন, তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে। আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি, কিন্তু পত্রিকায় সে ছবি আমরা দেখেছি। সেই নাহিদকে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে। ফলে আমরা আদালতে বলেছি এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছে। এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই। এই যে কোনো নাগরিক করতে পারে। ফলে এই 2টি প্রশ্ন আমরা আদালতের সামনে রেখেছি। আদালত সরকার পক্ষকেও শুনেছেন, সেখানে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং যদিও রুল ইস্যু হওয়ার আগে শোনা যায় কিনা সেটা নিয়ে হয়তো স্যার আপা বলবেন, কিন্তু আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন। ফলে এই 2টো দাবি নিয়ে আমরা গিয়েছি
এই 6 জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কিনা এবং নিরপরাধ নিরস্ত্র যারা বিক্ষোভকারী হন, আন্দোলনকারী হোক, তাদের উপরে লাইভ রাউন্ড গুলি ছোড়া যাবে না। অ্যাসল্ট রাইফেল দিয়ে ট্রিগার চেপে বসে থাকে। আমাদের 2 জন পুলিশ সদস্যকে শনির আখড়া ও রায়েরবাগ এলাকা কিভাবে নির্মমভাবে পিটিয়ে তারা হত্যা করেছে এবং যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, যারা হত্যাকাণ্ডে সংগঠিত করেছে, তার অধিকাংশকে আমরা গ্রেপ্তার করেছি। তারা স্বীকারও করেছে তারা কিভাবে পিটিয়েছে। আসলে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিনিধিত্ব হচ্ছে বাংলাদেশ পুলিশ। আর এই পুলিশ সবসময় দুর্দিনে দুঃসময় সম্মুখযোদ্ধা হিসাবে সামনে এগিয়ে আসে। অর্থাৎ আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রথম টার্গেট ছিল পুলিশ। তার উদ্দেশ্যটা ছিল তারা বারবার তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে 28 অক্টোবরের পরও দেখেছেন তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলি, বিশেষ করে প্রধান বিচারপতির বাসভবন শুরু করে আমাদের পুলিশ হাসপাতালে তারা হামলা করেছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। তারপরে আবার এবারও দেখছেন কোমলমতি ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে এই সকল অপশক্তি, জামাত বিরোধী বিএনপি চক্র, তারা ওই শনির আখড়া রায়েরবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে 10,000, অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে আর মারলে তাদের কি ছিল সেটা আমরা এখনো পাইনি তথ্যটা। তারা এইভাবে তারা যেখানে বাড়ি বাড়ি তল্লাশি করেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে ডিমোরালাইজ করা। এবং পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধ হয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস হবে এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে। তখন তারা এই রাষ্ট্রকে, গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল। তাই আমি মনে করি বাংলাদেশ পুলিশ আমরা অত্যন্ত মনে করি যে আমরা সবসময় মনে করি যে আমরা দেশের জন্য, স্বাধীনতার জন্য আমাদের পুলিশ আত্মাহুতি দিয়েছে এবং আবার বিভিন্ন আন্দোলন সংগ্রামে 2013, 14, 15 সালে বিভিন্ন আন্দোলন, মানে 23 সালে 28 অক্টোবরের পরে বিভিন্ন আন্দোলনের সময় আমাদের পুলিশ কিন্তু রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে। এটা আমাদের কাছে মানে অত্যন্ত পীড়াদায়ক যে আমরা মনে করি যে আমাদের সাংবাদিক ভাইদের কাছে আমরা একটা বিনীতভাবে বলতে চাই যে আমাদের মাঝ থেকে 3 জন পুলিশ চলে গেছে এই কোটা বিরোধী আন্দোলনের। এটা আমাদের কাছে তার ফ্যামিলির জন্য আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে যে তারা আমাদের মাঝে নেই। কিন্তু এটা ঠিক পুলিশকে ডিমোরালাইজ করা যাবে না। যতই তারা পুলিশের উপরে আক্রমণ করুক, পুলিশকে হত্যা করুক, পুলিশকে মারার জন্য পুরস্কার ঘোষণা করুক, এতে পুলিশের মনোবল মোটেও ভাঙবে না। আমাদের 2 লক্ষের পুলিশ বাহিনী রয়েছে। আমরা সামনের দিনগুলিতেও আমরা যারা আমাদের পুলিশকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে এবং আপনারা জানেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের যে বডিগার্ড তাকে ঝুলিয়েও তারা হত্যা করেছে এবং আমাদের রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা আপনারা জানেন স্বপ্নের মেট্রো হলে তারা আগুন লাগিয়েছে এবং সেতু ভবন, ডাটা সেন্টার, বিডিও ভবনে তারা আগুন লাগিয়েছে। আমরা বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আমরা বিভিন্নভাবে ডাটা, আমরা আমাদের মোবাইল ফোন এবং বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস সবগুলি আমরা অ্যানালাইজ করছি, ভিডিও ফুটেজগুলি আমরা অ্যানালাইজ করছি। আমরা মনে করি অনেক বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তথ্য আমরা পাচ্ছি। আমরা এই তথ্যের ভিত্তিতে আরও যারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে
সেখান থেকে আমাদের তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই। এবং আমি মনে করি যারা এই ঘোষণা দিয়েছিল তারা টাকা দিবে পুলিশকে বা ছাত্রলীগকে বা সাধারণ মানুষ পেটাতে বললে তাদেরও আমরা গ্রেপ্তার করেছি। যারা পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে তাদের 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি। আমরা তাদেরকে শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব, আইনের আওতায় আমরা নিয়ে আসব। আমরা মনে করি যারা মনে করেছিল যে ঢাকা শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন স্থাপনাগুলিকে ভাঙচুর করে তারা এখান থেকে পালিয়ে যাবে, বাংলাদেশ পুলিশ কিছুই করতে পারবে না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা 28 অক্টোবরও দেখেছেন যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এবং এইবারও যারা রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে সরকারি বেসরকারি আগুন দিয়েছে, জ্বালাও পোড়া করেছে এবং সরকারি অনেক সদস্যকে তারা আহত করেছে এবং বিভিন্ন জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে, প্রত্যেককে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের জিজ্ঞাসাবাদে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। আমরা মনে করি এই তথ্যের আলোকে আসলে এই যে একটি বছর পার হয়ে আপনারা প্রতি বছর এই মাসেই যে বার্ষিক সাধারণ সভাটা করেন এবং সকলেই আসেন এবং আপনারা এটা একটা আমি মনে করি ক্রাইমের যে সদস্যরা, এটা আসলে আমরা যারা পুলিশের চাকরি করি আর ক্রেভেজ যারা সদস্যরা রয়েছেন আসলে একই মুদ্রার আমি মনে করি এপিটার ওপিট, আমরা 22 ভার্সা। কারণ আমাদের সমাজে একটু আগে মামুন ভাই তার বক্তব্যে অনেকগুলি পয়েন্টে উদ্ধৃত করেছেন। আসলে আমরা যারা কাজ করি আমরা কিন্তু অনেক তথ্যপত্র পাই না, কিন্তু এই যে শত শত সাংবাদিক ভাই যারা রয়েছেন পথে ঘাটে রাস্তায় থেকে যে তথ্যগুলি কালেকশন করে সেগুলি পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই তথ্যটাও পাই এবং দ্রুত আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি। এবং আমরা আমাদের সাথে বিশেষ করে ডিবির সাথে মানে ক্রাইম অ্যাসোসিয়েশন বা ক্রাইম রিপোর্টারদের একটা মারাত্মক অন্তরঙ্গ সম্পর্ক আছে, প্রতিদিনই প্রতি মুহূর্তে। আজকেও কিন্তু একটু আগে কিন্তু আমরা একসাথে আমরা কথা বলেছি, বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছি। এটা আসলে একটু আগে যেটা বলেছেন দর্পণ, সমাজের দর্পণ, যে একটু আগে বললেন যে 4 বছর লাগে কোর্ট, কিন্তু সাংবাদিকরা এমনভাবে তথ্যপত্র বিশ্লেষণ করে সংবাদটি পরিবেশন করেন যেটা পেয়ে সাধারণ মানুষ থেকে সমাজের জাগ্রত শ্রেণী যারা তারা কিন্তু এটা উপলব্ধি করে এবং উপলব্ধি করার পর কিন্তু সেখানে কিন্তু ফার্স্ট ট্রায়াল হয়ে যায়। অপরাধী কিন্তু বুঝে ফেলে যেছে তার অপরাধের মাত্রাটা কতটুকু, তারপরে হয়তো আমরা তদন্ত করি, আমরা আইনগত আমরা চার্জশিট দিই, কোর্টে যাই, অনেক সময় প্রয়োজন হয়। আমি মনে করি আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইম ইউনিট হচ্ছে ঢাকা মেট্রোপলিটনের যে ডিআর মানে এটা একটা অনেক বড় অর্গানাইজেশন। সে অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনই আমার অত্যন্ত কাছের মানুষ, প্রতিদিনই দেখা হয়, কথা হয় এবং আন্তরিকতা রয়েছে। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা যখনই যে বিষয়ে সাহায্য সহযোগিতা দিয়েছি ওনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমরা সুযোগ পেলে যে কোনো ইয়াতে আমরা আসার চেষ্টা করি। এবং আমি মনে করি সমাজের প্রতিটি স্তরে এভাবে যদি মিলন মেলা থাকে, যোগসূত্র থাকে, তা আসলে কাউকে করা, কাউকে ক্ষুণ্ণ করা, কাউকে পারিবারিকভাবে হেয় করা আমাদের পুলিশের যেমন উদ্দেশ্য না, সাংবাদিক ভাইদের উদ্দেশ্য না। আমাদের প্রথম কাজটি হচ্ছে সংশোধন করা। কারো বিষয়ে কোনো তথ্য থাকলে, এমনকি অনেক ঘটনা আছে যা আমাদের অনেক পুলিশের বিরুদ্ধেও অনেক তথ্যপত্র থাকার পরেও সাংবাদিক ভাইরা সংবাদটা পরিবেশন না করে আমাদেরকে টেলিফোনে বলেছে যে আপনার এই অফিসার কিন্তু এরকম কাজ করছে, আপনি একটু খেয়াল রাখেন। দেখা গেল আমি তাৎক্ষণিক কিন্তু খবরটা পেয়ে আমি কিন্তু এটাকে সংশোধনের ব্যবস্থা করতে পেরেছি। কিন্তু অনেকে হলে করতো কি যে আমি আমার সাথে কথা না বললেও পারতো, একটা নিউজ করে দিতে পারতো, দিলে
পাশাপাশি দেখা যেত ওই অফিসারের কারণে আমার টোটাল পুলিশেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকতো। সেটাতেই কিন্তু আমরা অনেক সময় গুছিয়ে কিন্তু আমরা আমাদের মধ্যে যে আন্তরিকতা, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, আমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু আমরা যুগ যুগে কিন্তু এটা টিকে আছে। এবং আমি মনে করি সাংবাদিক ভাইরা যদি সেই সাহায্য সহযোগিতা যদি আমাদের না করত, তাহলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ করে আমাদের যে অবদান, এটা আসলে এত অংশে হতো বা সম্ভব হতো না। আজকে ঢাকা সহ সারা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরে আইন শৃঙ্খলার যে অবস্থা, আমি মনে করি এককভাবে কোনো কারো পক্ষে কিন্তু সম্ভব না। এটা একমাত্র আমি মনে করি অবদান হচ্ছে আপনারা সার্বিকভাবে সর্বদাই আপনারা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য দিয়ে আমাদের যেভাবে সাহায্য করেছেন, এটা আমি মনে করি আমাদের তাৎক্ষণিক অ্যাকশনের ক্ষেত্রে টিভির যে অভিযান, সেটা অনেক ক্ষেত্রেই তারা সাকসেস হয়েছে। আমি জানি যে আজকে সাংবাদিক ভাইরা তারা যে কঠোর পরিশ্রম করে, তারা না খেয়ে না করে, তারা যে যানবাহন না থাকে না, তারপরে বিভিন্ন অভাব কষ্টের মধ্য দিয়ে তারা যেভাবে ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা যেভাবে সৎভাবে মানুষের সাথে বিহেভিয়ার ভালো করে যেভাবে কাজ করে যাচ্ছে, আমি মনে করি এটা এক ধরনের ভলান্টিয়ারি জবের মতো। আমি মনে করি ভলান্টিয়ার না হলে এত কষ্ট করে কাজ করে, আমি ওইটা জানি না, কিন্তু আমি মনে করি যে এই ভলান্টিয়ার জবটা করার কারণে আপনি কিন্তু সমাজে, আমি মনে করি শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে না, সার্বিক ক্ষেত্রে এটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা ভয় থাকে। যে কোনো মন্ত্রণালয়ে, যে কোনো ডিপার্টমেন্টে কিন্তু একটা ভয় থাকে যে এই অপরাধটা বা এই ধরনের আমরা যে কাজটা করি, এটা যদি সাংবাদিক ভাইরা জেনে যায়, তাহলে তো এটা অন্যদিকে প্রবাহিত হবে। এরকম কিন্তু অনেক সময় ভয়েও কিন্তু অনেকে সাংবাদিকদের ভাইদের কারণে কিন্তু মানুষ কিন্তু অনেকে ভালো পথেও থাকতে চায়। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেকেই বক্তব্য রাখবেন, অনেক সাংবাদিক ভাইরা আছে, এর মধ্যে সাধারণ সভা আছে। আমার একটা মিটিং থাকার কারণে আমাকে চলে যেতে হচ্ছে, তবে আপনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আমাকে যে আশার পরি যে ফ্লোর দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং আমি অত্যন্ত আনন্দিত হব আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো আমাকে পাশে রাখলে আমি থাকবো আপনাদের পাশে, এবং যে কোনো বিষয়ে আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াবো। এবং আমি যে কোনো বিষয়ে আপনাদের এক সাংবাদিক হিসেবে নয়, একজন ভাই হিসাবে আপনারও প্রবলেম থাকতে পারে, আমারও প্রবলেম থাকতে পারে, আমরা একে অপরের সাহায্য সহযোগিতা আমরা এগিয়ে আসবো। এই আশা ব্যক্ত করে আপনাদের এই সাধারণ সভা আজকে সুন্দর হোক এবং আপনাদের মধ্যে আরও সৌহার্দ্যপূর্ণ গড়ে উঠুক। এবং আমি মনে করি নতুন যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আবার নতুন কমিটি আসবে, সেটার সাথে আমরা আবারও কাজ করব এ আশা ব্যক্ত করে। এবং যে কমিটি 1 বছর দায়িত্ব পালন করলেন, তারা এত সুন্দর দায়িত্ব পালন করেছেন, এত সকলের সাথে তারা সম্পর্ক স্থাপন করেছেন, আমি মনে করি এটা তাদেরও ধন্যবাদ জানাই, তারা যে সুন্দরভাবে এই যে পরিচালনা করেছেন। আগামী দিনগুলিতে আমরা একসাথে থাকব এই অঙ্গীকার করে, এবং আমরা কাজের পথে চলার পথে আমি মনে করি আপনাদের সাথে আরও হৃদ্যতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এ আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।